সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মাই ক্লাস্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে আমরা জানি যে গতকালকে আমাদের একটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে একটি পরিপত্র জারি হয়েছে, একটি অফিস আদেশ। সেটা হলো যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানোন্নয়নের লক্ষ্যে প্রণীত অ্যাসেসমেন্ট টুলস ব্যবহার করে শিখন অবস্থান নির্ধারণ ও শিখন উন্নতিকরণে কর্মপরিকল্পনা বাস্তবায়ন। তো আমরা আজকের ভিডিওতে এটাই দেখব যে আসলে অ্যাসেসমেন্ট টুলস ব্যবহার করে শিখন অবস্থান নির্ধারণ করণের ক্ষেত্রে আমাদের কি করণীয় এবং এই কার্যক্রমটা কিভাবে হবে তা আমরা ধাপে ধাপে দেখব। এই চিঠিতে আমরা একটা নির্দেশনা দেখতে পাচ্ছি যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রণীত টুলসের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা, গণিত ও ইংরেজি বিষয়ে প্রতিটি শিক্ষার্থীর শিখন অবস্থান নির্ধারণ এবং বিষয়ভিত্তিক কর্মপদ্ধতি ও কর্মপরিকল্পনা অনুসরণ করে শিখন অবস্থার উন্নয়নে স্তরভিত্তিক পাঠদানের ব্যবস্থা করা আবশ্যক। অপেক্ষাকৃত পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অবস্থার উন্নয়নে প্রস্তুতকৃত অ্যাসেসমেন্ট টুলসের মাধ্যমে কার্যক্রম গ্রহণের নিমিত্তে নিম্নোক্ত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে আমাদের বিভিন্ন স্তরের শিক্ষার্থী আসছে, তো সবাইকে প্রায় কাছাকাছি একই স্তরে নিয়ে আসা, একই লেভেলে নিয়ে আসা, সেই কার্যক্রমটার জন্য একটা কর্মপরিকল্পনা, সেটা আমরা ধাপে ধাপে দেখব। যে এখানে কর্মপরিকল্পনাটা এরকম যে প্রথমে যে কাজটা করতে হবে, আমরা 24শে জুন থেকে 10ই আগস্ট, এই 24শে জুন থেকে 10ই আগস্টের মধ্যে এই কাজটা হলো যে বিদ্যালয় পর্যায়ে অ্যাসেসমেন্ট টুলস ওনারা নির্ধারণ করে দিয়েছেন, সেটা আমরা পরবর্তীতে দেখব। সেই অ্যাসেসমেন্ট টুলসের ভিত্তিতে 100% শিক্ষার্থীর, শতভাগ শিক্ষার্থী প্রথম থেকে পঞ্চম শ্রেণীর প্রতিটি শিক্ষার্থীর বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের বর্তমান অবস্থা যাচাই, অর্থাৎ বেজলাইন সার্ভে যেটাকে আমরা বলি, এই বেজলাইন সার্ভেটা করব। এবং এখানে বাস্তবায়নকারী হলেন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, এবং তত্ত্বাবধান করবেন এই কাজটা। সকলেই করবেন, কিন্তু বিশেষভাবে যারা সবচেয়ে বেশি লায়েবল সেটা হলো উপজেলা শিক্ষা অফিসার এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার। ওনারা তত্ত্বাবধানের জন্য নিয়োজিত থাকবেন। তারপরে বিষয়টা হলো যে এই 10ই আগস্টের পর থেকে 11ই আগস্ট থেকে 30শে আগস্ট 2025, সেক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হলো যে শিখন অবস্থানের ভিত্তিতে শিখন ঘাটতি দূরীকরণ, অর্থাৎ দূরীকরণে যথাযথ কর্মপরিকল্পনা গ্রহণ। অর্থাৎ এই বেজলাইন সার্ভেতে আমরা যখন বিভিন্ন স্তর নির্ধারণ করব বাংলা, ইংরেজি এবং গণিত বিষয়ের, যে কে কোন অবস্থায় আছে, যার যার প্রত্যেকটা সাবজেক্টের, এই 3টা সাবজেক্টের যে নির্দিষ্ট মূল্যায়ন যে মানদণ্ড আছে, সেই মানদণ্ডের আলোকে কে কোথায় আছে সেটা যাচাই করার পর এখন ঘাটতি তো অবশ্যই থাকবেই, তো সেই ঘাটতি দূরীকরণের জন্য কি কর্মপরিকল্পনা সেটাও গ্রহণ করা হবে। এবং সেই কর্মপরিকল্পনা প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক ওনারা এই কর্মপরিকল্পনাটা গ্রহণ করে সেই আলোকে পাঠদান করবেন, এবং এটাও ওই উপজেলা শিক্ষা অফিসার মহোদয় এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণ তারা তত্ত্বাবধান করবেন। তারপরে যেটা হলো যে ওই একই সময়ে আরো একটা কাজ করতে হবে, সেটা হলো যে পরিকল্পনার পাশাপাশি কার্যক্রম পরিচালনা, অর্থাৎ পরিকল্পনা নিয়ে বসে থাকলে হবে না, পরিকল্পনা তো 1 দিন বা 2 দিনের মধ্যেই হয়ে যাবে। যদি বেশি শিক্ষার্থী থাকে অ্যাট বেস্ট 2 দিন লাগতে পারে, আর না হয়তো 1 দিনই। তো সেক্ষেত্রে তারপর থেকে পাঠ কার্যক্রম রিমেডিয়াল সেই টিচিংটা চলবে। এক্ষেত্রে একই আর কি, যে বাস্তবায়নকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং উপজেলা শিক্ষা অফিসার মহোদয়গণ ওনারা তত্ত্বাবধান করবেন। তারপরে এই কার্যক্রম পরিচালনা 30শে আগস্ট পর্যন্ত হওয়ার পরে যে বিষয়টা দেখতে হবে যে আসলে কতটুকু কার্যক্রম হয়েছে, এই সেইটার জন্য একটা মান যাচাই হবে। সেটা হলো টুলস ব্যবহার করে 25% শিক্ষার্থীর মান পুনর্যাচাই করা। এটা ওয়ান কাইন্ড অফ মানে অ্যাসেসমেন্ট এর মতো পরীক্ষা ঠিক না,
মানে মানটা যাচাই হবে যে আসলে সেই লিটারেসি নিউমারেসি লেভেলটা যার যার শ্রেণী অনুসারে এবং অবশ্যই কারিকুলামের ডিমান্ড অনুসারে কে কোথায় আছে, কতটুকু আছে, এবং সেই আলোকে যে রিমিডিয়াল টিচিংটা আমাদের সম্মানিত শিক্ষকগণ দিয়েছেন সেটা কতটুকু মানসম্মত হয়েছে এবং সেই আলোকে শিক্ষার্থীদের মান কতটুকু অর্জিত হয়েছে, এই কাজটা আরেকটু অর্থাৎ সহকারী উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, সহকারী ইনস্ট্রাক্টর এবং উপজেলা রিসোর্স সেন্টারের ইউআরসি ইনস্ট্রাক্টর ওনারা মিলে এইটা বাস্তবায়ন করবেন। অর্থাৎ মূলত বাস্তবায়নকারী এইইও এবং অ্যাসিস্ট্যান্ট ইউআরসি ইনস্ট্রাক্টর, এবং এই কাজটা তত্ত্বাবধান করবেন সম্মানিত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়। তো এরপরের পঞ্চম ধাপের যে কার্যক্রমটা সেটা হলো যে উপজেলা শিক্ষা অফিসার এবং ইউআরসি ইনস্ট্রাক্টর মহোদয়গণ ওনারা 10%, এবং এই কার্যক্রমটা পুরা 1 অক্টোবর থেকে 30 অক্টোবর অর্থাৎ পুরো অক্টোবর মাস ব্যাপী হবে। আর এইইও এবং সহকারী ইনস্ট্রাক্টরগণ ওনারা যে 25% মান যাচাই করবেন সেটা হবে পুরা সেপ্টেম্বর মাস ধরে। এই কাজটাও তত্ত্বাবধানের ক্ষেত্রে সম্মানিত বিভাগীয় উপপরিচালক মহোদয়, সম্মানিত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় এবং ওনারা এটা তত্ত্বাবধান করবেন আর কি, এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তারাও এটা তত্ত্বাবধান করবেন। ষষ্ঠ ধাপে যেটা হবে যে নভেম্বর মাস পর্যন্ত যে টাইম বাউন্ড প্ল্যানের একেবারে শেষ ধাপ যেটা 2025 সাল, সেই নভেম্বর মাসে গিয়ে যেটা হবে যে টুলস ব্যবহার করে শিক্ষার্থীদের শিক্ষণ অগ্রগতি চূড়ান্ত যাচাই করা হবে, এবং এটা স্যাম্পলিং এর ভিত্তিতে। এইটা সবাইকে হবে না, কিন্তু সেটা কোন পদ্ধতিতে স্যাম্পলিং হবে সেটা হয়তো পরবর্তীতে অধিদপ্তর নির্ধারণ করবেন। আমরা হয়তো স্যাম্পলিং এর ফিল্ড পর্যায়ে যারা আসি হয়তো পদ্ধতিটা জানবো না, কিন্তু কোন কোন স্কুলে যাওয়া হবে সেটা হয়তো ওনাদের আসার একটা অব্যবহিত পূর্বে 1-2 দিন বা বড়জোর 1 সপ্তাহ আগে হয়তো জানিয়ে দেওয়া হবে। তবে সেই কাজটা বাস্তবায়নকারীর মধ্যে থাকবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ, সম্মানিত বিভাগীয় উপপরিচালক মহোদয়গণ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়গণ, পিটিআই সুপারিনটেন্ডেন্ট ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়গণ। ওনারা বাস্তবায়নকারী পর্যায়ে এই স্যাররা এই পর্যায়ে থাকবেন। অর্থাৎ আমরা বুঝতেই পারি যে এটি একটি হাই প্রোফাইল টিম হিসেবে তারা কাজ করবেন এবং এটা তত্ত্বাবধান করবেন আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এটা বলা যে আমরা উক্ত কর্মপরিকল্পনা বাস্তবায়নে এই কার্যক্রমগুলো গ্রহণ করব। প্রথম হলো যে আমাদের প্রাথমিক শিক্ষা পরিবারের সকল সদস্যের অংশগ্রহণটা আমরা সক্রিয় অংশগ্রহণটা আমরা নিশ্চিত করতে হবে, অভিভাবক সহ সকলের। আর হলো যে বিভাগীয় ও জেলা টাস্ক ফোর্স কমিটি আছে এবং উপজেলা অ্যাডহক কমিটির শিক্ষা কমিটির যে অ্যাডহক কমিটির সভাপতি অর্থাৎ সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়গণ এবং অ্যাডহক কমিটির যে বাকি সদস্যগণ তাদেরকে এই বিষয়টা অ্যাওয়্যার করতে হবে এবং তাদেরকে ইনভলভও করতে হবে। আরেকটা বিষয় হলো যে আমাদের এই কার্যক্রমের ব্যাপক প্রচার করতে হবে। আমরা অনেক ভালো কাজ করি, সেটার হয়তো প্রচার সেভাবে হয় না, এই জন্য আমরা প্রচারটা ব্যাপকভাবে করার চেষ্টা করব। আর একটা বিষয় হলো যে বিদ্যালয় পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যারা মনিটরিং পর্যায়ে আছি আমরা মনিটরিংটা নিবিড়ভাবে মনিটরিংটা করতে হবে। এরপরে হলো যে উল্লেখিত কর্মপরিকল্পনা মোতাবেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন অগ্রগতি যাচাই ও শিখন অবস্থান উন্নীতকরণে প্রণীত টুলস, রেকর্ড ফর্ম ও নির্দেশিকা অনুসরণ এবং ব্যবহার নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো। এর সাথে আমাদের যে অ্যাসেসমেন্ট টুলস, রেকর্ড ফর্ম সেগুলো দেয়া হয়েছে সেটা আমরা এখনই দেখব। আর করণীয় নির্দেশিকাটা কি তাও নির্ধারণ করে দেয়া হয়েছে, সেটাও আমরা এখন ধাপে ধাপে দেখব। এবং আমাদের এই চিঠিটি স্বাক্ষর করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মানিত পরিচালক পলিসি অ্যান্ড অপারেশন জনাব মোহাম্মদ কামরুল হাসান এনডিসি স্যার। তো আমরা এখন যেটা দেখব যে আমাদের আসলে করণীয়টা কি। আচ্ছা, শিক্ষার্থীর শিখন অবস্থান যাচাই কার্যক্রম বাস্তবায়ন ও করণীয় নির্ধারণ 2025। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্রেণী শিক্ষক, বিষয় শিক্ষকের করণীয়র জন্য
18টা ধাপের বিষয় এখানে পয়েন্ট নির্ধারণ করা আছে, আমরা একটু দেখে যাই। সেটা হলো যে এইটা 18টা ধাপ এখানে বলা আছে যে প্রণীত টুলসের আলোকে শিক্ষক শিক্ষার্থীকে একক বিবেচনায় বাংলা, গণিত ও ইংরেজিতে শিখন অবস্থান নির্ণয় করে তথ্য সংগ্রহ করবেন। ছকে সংরক্ষিত তথ্যের ভিত্তিতে পিছিয়ে পড়া শিক্ষার্থীকে 4-5টি দলে চিহ্নিত করে শিক্ষার্থীদের শিখন অবস্থান উন্নয়নের পরিকল্পনা করবেন। শিক্ষার্থীদের পাঠগত অবস্থান বিবেচনায় রেখে প্রত্যেক শিক্ষার্থীকে পরিকল্পনা অনুসারে স্তর ভিত্তিক পাঠদানের ব্যবস্থা করবেন এবং শিক্ষার্থীরা স্বাভাবিক বা মিশ্র দলে শ্রেণীতে বসবে। শিক্ষক পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন 5-6 জন শিক্ষার্থীকে পিছিয়ে পড়া বিষয়ে শিখাবেন। তারপরে এরকম অনেকগুলো পয়েন্টের উপরে আছে, আমরা এইটা ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো। এখানে আমরা একটু এটা নিজেরা বিদ্যালয়ে পড়বো এবং সহকর্মীরা পড়ে এই আলোকে আমাদের কার্যক্রম সম্মানিত শিক্ষকবৃন্দ আমাদের সকলের করতে হবে। তারপরে যে বিষয়টা এখানে আছে যে প্রধান শিক্ষকের করণীয়র জন্য উল্লেখযোগ্য যে বিষয়টা হলো পড়ার দক্ষতা বাড়ানোর জন্য শ্রেণীকক্ষে বুক কর্নার স্থাপন এবং শিশুতোষ বই সংগ্রহ করে পড়ার ব্যবস্থা করা এবং প্রণীত টুলসের আলোকে নমুনার ভিত্তিতে সপ্তাহে 2টি শ্রেণীতে 10-12 জন শিক্ষার্থী শিখন অবস্থান ও অগ্রগতি জানবেন। এটা প্রধান শিক্ষক মহোদয় যারা আছেন তাদেরকে করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা সপ্তাহে 2টি শ্রেণীতে কমপক্ষে 10 থেকে 12 জন শিক্ষার্থীর শিখন অবস্থান এবং অগ্রগতি এটা জানতে হবে। আর একটা বিষয় হলো যে এখানে সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণের জন্য করণীয় আছেন। সেটা হলো যে তারা যেটা করবেন যে প্রণীত টুলস ব্যবহার করে নমুনা ভিত্তিতে প্রতি মাসে 2 থেকে 4টি বিদ্যালয়ে এককভাবে 8 থেকে 10 জন শিক্ষার্থীর শিখন মান যাচাই করবেন। আরো অনেক কথা এখানে আছে, আমরা সময়ের এর জন্য এত অনেকগুলো পয়েন্ট আর পড়ছি না যাতে ভিডিও লম্বা না হয়। আমরা এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আমরা সকলে দেখে নেব। আরেকটা বিষয় হলো যে উপজেলা শিক্ষা অফিসার মহোদয়গণ ওনারাও তাদের ভিজিট এবং ইউআরসি ইনস্ট্রাক্টরগণ তাদের ভিজিট কার্যক্রমে প্রতি মাসে 2 থেকে 3টি বিদ্যালয়ে এককভাবে 10 থেকে 12 জন শিক্ষার্থীর শিখন মান মনিটরিং করবেন এবং বিভিন্ন মা সমাবেশ, অভিভাবক সমাবেশ সেখানেও যদি ওনারা সময় দিয়ে সংযুক্ত হতে পারেন সেখানেও এর গুরুত্ব সম্পর্কে কথা বলবেন এবং প্রতি মাসে 2 জন সহকারী উপজেলা শিক্ষা অফিসার তার পরিকল্পনা অনুযায়ী পরিদর্শন করেছেন কিনা তাও ফলো আপ করবেন। এরকম বিষয়গুলো পয়েন্টে বলা আছে। তারপরে অধিদপ্তরের সম্মানিত কর্মকর্তাগণ, বিভাগীয় উপপরিচালক, সহকারী পরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং সুপারিনটেন্ডেন্ট মহোদয়গণের জন্য করণীয় 11টা পয়েন্টের উপরে আছেন। তো আশা করি এরকম সুনির্দিষ্টভাবে সকলের জন্য নির্ধারণ করা আছে কার্যক্রম। এখন আমরা দেখব যে আসলে বাংলা বিষয়ের অ্যাসেসমেন্ট টুলসটা কিভাবে ডেভেলপ করা হয়েছে। যে বাংলা বিষয়ের অ্যাসেসমেন্ট টুলসটা প্রথম শ্রেণীর জন্য এইভাবে একটা নমুনা দেয়া হয়েছে। এখানে আমরা দেখতে পারি যে শুধুমাত্র কতগুলো স্বরবর্ণ দেয়া আছে, তারপরে ব্যঞ্জন বর্ণের একটা চার্ট আছে যাচাই করার জন্য, তারপরে এখানে কার চিহ্ন যুক্ত কিছু শব্দ আছে এবং এইখানেও আছে। তো প্রশ্ন 3, প্রশ্ন 4 দুটি পড়ার ক্ষেত্রে। তারপরে এখানে যে বিষয়টা আরেকটু আছে যে পরবর্তীতে আমরা দেখি যে বর্ণ চেনার ক্ষেত্রে এরকম কিছু নমুনা দেয়া আছে, তারপরে একটা অনুচ্ছেদ দেয়া আছে। এই বিষয়গুলো আমরা আমাদের ন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্টও এই জাতীয় উপকরণ দেখেছি এবং ছবিগুলো আসলে একটু অস্পষ্ট, যদি স্পষ্ট ছবি আসতো, রঙিন ছবি হতো, আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে সদাই বিনয়ের সাথে বলবো যে রঙিন ছবিগুলো হলে আর একটু বুঝতে এবং কালার প্রিন্টারের মাধ্যমে হয়তো সুবিধা হতো। তারপরে দ্বিতীয় শ্রেণীর জন্য সেখানে এরকম নমুনা দেয়া আছে। তো আমরা এইগুলো ব্যবহার করে একজন শিক্ষক, শ্রেণী শিক্ষক তার শ্রেণী অনুসারে
শ্রেণীকক্ষে পাঠদানের পরে যাচাই করার পরে, এবং প্রত্যেককে যাচাই করতে হবে, কাউকে বাদ দেওয়া যাবে না। যাচাই করার পরে তার অবস্থানটা নির্ধারণ করে রেকর্ডটা সংরক্ষণ করতে হবে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলা বিষয়ের ক্ষেত্রে। তো এখন রেকর্ড রাখার ক্ষেত্রে যে বিষয়টা হলো যে এখানে রেকর্ড সংরক্ষণের জন্য নিয়মাবলী, এই নিয়মাবলীও একটা দেয়া আছে, যে নিয়মাবলীটা আমরা এখানে ফলো করব। তো মূল বিষয়টা হলো যে আমরা যে কোডিংটা করব এটা একটু সংক্ষেপে আমি দেখাচ্ছি, বলে যাচ্ছি। সেটা হলো যে কোডিং নির্দেশনা প্রশ্ন অনুযায়ী নম্বর প্রদানের ক্ষেত্রে এই কোডিং নির্দেশনা অনুসরণ করতে হবে। উত্তর না লিখলে কোড 9 প্রদান করতে হবে। 9 মানে লেখে নাই, 9 থেকে না। আচ্ছা, উত্তর ভুল লিখলে কোড 0 প্রদান করব। আর শিক্ষার্থীর শিখন অবস্থা পড়ার ক্ষেত্রে চলতি মানের নিচে হলে কোড 1, চলতি মান হলে 2, উত্তম হলে 3, অতি উত্তম হলে 4। এবং শিক্ষার্থীর শিখন অবস্থান লেখার ক্ষেত্রেও ওই একই, চলতি মানের নিচে হলে 1, চলতি মান হলে 2, উত্তম হলে 3, অতি উত্তম হলে 4 হবে। অর্থাৎ এই যে আমরা যে কোডিংটা করব এটা কোনো স্কোর না, এটা ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া, ওই 10 20 5 10 2 এরকম দেয়া না। এটা হলো একটা কোডিং। এই কোডিং থেকে আমরা লেভেল বা স্তরটা বুঝতে পারবো। তো এই আর কি বিষয়। তো এখানে একটা বিষয় হলো যে চলতি মান, উত্তম, অতি উত্তম, এইটারও ব্যাখ্যা এখানে আছে, যে সেটা হলো যে চলতি মানের নিচে যেটা, সেটা হলো যে শ্রেণী উপযোগী যোগ্যতার চেয়ে বেশ পিছিয়ে বা শিক্ষকের পূর্ণ সহায়তায় পড়তে পারে। অর্থাৎ শিক্ষকের একেবারে সহায়তা ছাড়া পড়তেই পারে না, এটা হলো চলতি মানের নিচে। এরপরে হলো যে নিজ শ্রেণী উপযোগী ন্যূনতম যোগ্যতা অর্জন করেছে বা শিক্ষকের আংশিক সহায়তায় পড়তে পারে, এটা হলো চলতি মান। আর উত্তম হলো শিক্ষার্থী প্রায় প্রত্যাশিত সকল যোগ্যতা অর্জন করেছে বা শ্রেণী উপযোগী যোগ্যতা অর্জন করেছে বা সাবলীল, এটা হলো উত্তম। অতি উত্তম হলো যে শিক্ষার্থী নিজ শ্রেণীর সকল যোগ্যতা সফলভাবে অর্জন করতে পেরেছে, পরে অন্তর্নিহিত ভাব বুঝতে ও বলতেও পারবে। অর্থাৎ নিজের শ্রেণীর সেটা তো আছেই, তারপরে যেটা হলো যে তার আন্ডারস্ট্যান্ডিংটা এরকম হলো যে সে সামারাইজও করতে পারে, ইনার মিনিংটাও বলতে পারে। তো এই বিষয়গুলোর আলোকেই আমরা মূলত এই রেজাল্টটাকে করব। আরও বিস্তারিত আছে, সেটা আর আমি এখানে সময়ের সংক্ষিপ্ততার কথা চিন্তা করে এখানে আর করলাম না। এখানে দেখেন যে একটা বিষয় হলো যে এই রেকর্ডটা যেটা রাখবে যে শিক্ষার্থীর নাম, বর্ণজ্ঞানে যদি আমি মনে করি যে সেক্ষেত্রে তার অবস্থাটা কোথায় আছে, যদি কোড 1 2 3 না 4, সেইটা আমি নির্ধারণ করে শব্দভাণ্ডার, ধ্বনি সচেতনতা, সাবলীলতা, বোধগম্যতা। এখন ধ্বনি সচেতনতার উপরে আমার একটি ভিডিও আছে, আমরা দেখে নিব যে ধ্বনি সচেতনতা তৈরি করার জন্য শিক্ষার্থীদের করণীয় কি। এরপরে বাংলা লিখন দক্ষতার ক্ষেত্রেও এরকম অবস্থান যাচাই করা যাবে ওই কোডিং এর মাধ্যমে। পরে প্রত্যেকটা শ্রেণীর জন্য এইভাবেই রেকর্ড কিপিং এর যে শখটা দেয়া হয়েছে সেটা একই শখ। এক্ষেত্রে শিক্ষকগণের অনেক সুবিধা হবে। আবার যেহেতু একই ধরনের শখ সেটা, তো এখানে আমরা শখটা দেখলে দেখি যে দুইটা বিষয়ের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, একটা হলো পঠন দক্ষতা আর একটা হলো লিখন দক্ষতা। অর্থাৎ মৌলিক যে বিষয়টা আমরা সেইটার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, সুতরাং আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। এরপরে ইংরেজি বিষয়ের যদি টুলসটা দেখে থাকি, ইংরেজি বিষয়ের টুলসের জন্য এখানে অনেক বড় একটা নির্দেশনা দেয়া আছে। সবচেয়ে প্রধান আমরা এটা পড়ে নেব। সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো 1-to-1 অ্যাপ্রোচ। অর্থাৎ প্রত্যেকের থেকে এই তথ্যটা নিতে হবে, বারবার একই কথা আসছে। তো আমাদের এখানেও যদি সেই অ্যাসেসমেন্ট ইয়াটা দেখি আমরা, টুলসগুলো দেখলে দেখতে পাবো যে লিসনিং এর উপরে কিছু রাখা হয়েছে এবং রিডিং আর পাশাপাশি রাইটিং। এখন স্পিকিং এর ক্ষেত্রে হয়তো উপরের ক্লাসের দিকে আছে, এখানে
তারপরে যে বিষয়টা হলো লিসেন অ্যান্ড অ্যান্সার, তো সেখানেও স্পিকিং চলে আসে। তো ক্লাস 3 এর জন্য এরকম 4 তারপরে 5 প্রত্যেকটা শ্রেণী উপযোগী করে কিছু টুলস দেয়া আছে, এবং এই টুলসের আলোকে মূল্যায়ন করে আমরা আবার ফলাফল রেকর্ডটা এইভাবে, যে রেকর্ড শিট, সেই রেকর্ড শিটটা এইভাবে তৈরি করা হয়েছে যে যেই কয়টা ক্ষেত্রে, অর্থাৎ লিসনিং অ্যান্ড স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, অর্থাৎ এখানে 4 স্কিলটাই এসছে, নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। তো এখানে আমরা এইভাবে ওই একই স্টাইলে বাংলা বিষয়ে যেরকম দেখেছি সেইভাবেই এখানে কোডিংটা করে আমরা ফলাফলটা সংরক্ষণ করব। পরে যে বিষয়টা আছে আমাদের, এরপরে আছে গণিত। গণিত বিষয়টাও, গণিতের ক্ষেত্রেও আমাদের এখানে মৌলিক যে বিষয়, সেই তুলনা, তারপরে গণনা, সংখ্যার সম্বন্ধে বিভিন্ন ধারণা, স্থানীয় মান, তারপরে এখানে ছোট বড়, তারপরে আকৃতি চেনা, এই বিষয়গুলো, অর্থাৎ যার যার প্রত্যেকটা শ্রেণী অনুসারে যে ইয়েটা, সেই অনুসারেই গণিতের বিষয়টা নিয়ে আসা হয়েছে। এবং এইটা যাচাই করে আমরা ফলাফল যে রেকর্ডটা রাখবো, সেক্ষেত্রে আমাদের এখানে কতগুলো নির্দেশনা গণিতের ক্ষেত্রে আছে, যে বিভিন্ন শ্রেণীতে সংখ্যা পড়া লেখা, তারপরে সংখ্যা বলা, স্থানীয় মান, যোগ বিয়োগ, গুণ ভাগ, গাণিতিক সমস্যা সমাধান এবং জ্যামিতি, এই 5টা ভাগেই মূলত গণিতটাকে ডিজাইন করা হয়েছে। এখানেও একই কথা যে 1-to-1 অ্যাপ্রোচে আমরা আলাদাভাবে মূল্যায়ন করব, প্রত্যেককে, কাউকে এই মূল্যায়নের থেকে বাদ দেওয়া যাবে না। তারপরে হলো যে এখানে যে বিষয়টা হলো যে গণিতের ক্ষেত্রে আমরা এই বেজলাইন কার্যক্রমটা খুব সুষ্ঠু সুন্দরভাবে করব, এবং সবশেষে যেটা হলো যে বছরের মাঝামাঝি বা অন্য কোনো সময় শিক্ষার্থী শিখন অবস্থা বা বেজলাইন যাচাইয়ের জন্য সিলেবাস যতটুকু শেষ হয়েছে তার উপর ভিত্তি করে শিক্ষক মূল্যায়ন টুলস তৈরি করে এই প্রক্রিয়ায় শিক্ষার্থীদের যাচাই করে শিক্ষার্থীর শিখন অবস্থা নির্ণয় করে তথ্য সংরক্ষণ করবেন এবং শিক্ষার্থীর শিখন উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। অর্থাৎ বলা হচ্ছে যে এইটা যে নমুনা টুলস গণিতের ক্ষেত্রে দেয়া হয়েছে, এটা যদি এরকম মনে করি যে আমার যে জুন জুলাই এখানে যে আমরা যে ইয়াটা দেখেছি আর কি, কি বলে যে আমাদের কর্মপরিকল্পনাটা, সেই কর্মপরিকল্পনায় যদি আমি দেখি ওনারা হয়তো চেষ্টা করেছেন, তারপরেও যদি আমি দেখি যে এই জুন থেকে আগস্টের মধ্যে আমার এই বেজলাইন সার্ভে করতে গেলে শ্রেণীকক্ষের যে আমার যে নির্ধারিত যে পঠন প্রক্রিয়া আছে বার্ষিক কর্মপরিকল্পনায়, যদি কোনো ইসের কি বলে যে আমার টুলস প্রয়োজন মনে করি আমি যে সেগুলো তৈরি করে নেওয়া যাবে, তো তৈরি করে নেওয়া যাবে, কিন্তু রেকর্ডটা আমার এই সিস্টেমেই রাখতে হবে। তো এটা অত্যন্ত একটা মহতি কাজ। আমরা আশা করি যে এই সিস্টেমের মাধ্যমে এটা আসলে সকলেরই জবাবদিহিতা নিশ্চিতের জায়গা, আবার পাশাপাশি আমাদের রাষ্ট্রের কাছে দায়বদ্ধতার জায়গা। আমরা প্রত্যাশা রাখি যে এই পদ্ধতিগতভাবে এই কাজটা করে আমরা প্রাথমিক শিক্ষায় একটা বড় পরিবর্তন আনতে পারবো ইনশাআল্লাহ, এবং আমাদের প্রত্যেকটি শিক্ষার্থী আশা করি যে বাংলা এবং ইংরেজির যে এবং গণিতের আমাদের যে স্কিল ডেভেলপমেন্টটা, লিটারেসি এবং নিউমারেসি, এই দুটি স্কিল আমাদের ডেভেলপ হবে এই আশাবাদ রাখি। এবং আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ, এবং এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাই, এবং আশা করি পরবর্তীতে আবার কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনাদের সকলকে থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।